আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আসলে তোমাদের আজকে কলেজের প্রথম ক্লাস, যে বিজ্ঞান প্রথম পত্রের প্রথম ক্লাস। তোমরা এর মধ্যে হয়তো রুটিন পেয়ে গেছো। প্রথম ক্লাস শুরুর আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিই, তা এটা তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। লেখাপড়া করছি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আর গ্রামের বাড়ি হলো রাজশাহীতে। আর আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র তথা উদ্ভিদ বিজ্ঞান পড়াবো ইনশাআল্লাহ। তোমাদের যেহেতু তোমরা এই কলেজে নতুন, সেহেতু তোমাদের হয়তো সামনাসামনি এ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি, তবে অচিরেই দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ, সেই আশা করতেছি। আর তোমরা যারা আসো, আমাকে কমেন্ট বক্সে যদি নাম ঠিকানাটা লিখে দাও বা মোবাইল নাম্বার লিখে দাও, এটা আমার জন্য সবচেয়ে ভালো হয়। আর কলেজ খুললে বা সব কিছু স্বাভাবিক হয়ে গেলে তখন তো সরাসরি সামনে পরিচয় হব। তাহলে তোমাদের যে বিজ্ঞান প্রথম পত্র এই বইটা আমি নিব ইনশাল্লাহ। এসএসসি পাস করে কলেজে আসছো, তারা হয়তো বইটা দেখে অনেক ভয় পেয়ে যেতে পারো, যে মনে হবে যে এটা অনেক বেশি পড়া, এত পড়া কেমনে শেষ করব। তবে একথাও সত্য যে তোমরা যারা কলেজে আসছো, ভর্তি হয়েছো, এসএসসি পাস করার পর তোমাদের মধ্যেই হয়তো অনেক স্টুডেন্ট আছে যারা এই বইগুলোর অনেক অধ্যায় রিডিং পড়ে ফেলেছো। হ্যাঁ, তো যারা পড়ে ফেলেছো তারা অ্যাডভান্স আছো এবং তারা বুঝে গেছো যে আসলে কী কী পড়া আছে। তুমি যদি এই বইটা দেখতে যাও, প্রথম অধ্যায়ে একটা বিশাল বড় চ্যাপ্টার, 46 পৃষ্ঠার একটা চ্যাপ্টার, তো অনেক বড়, অনেক কিছু পড়া আসলে। হ্যাঁ, বাস্তবতাই হলো তোমাদের ইন্টারের বইগুলা একটা বেসিক বই। এখানে তোমরা যদি ভালো কিছু করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের লাইন বাই লাইন পড়তে হবে। এখানে পড়া অনেক বেশি। এই পড়াটা কিভাবে তোমরা হ্যান্ডেল করবা, বুদ্ধিমত্তাই করতে হবে। আমি যেটা করব সেটা হলো কোচের ভূমিকা। যেমন ধরো ক্রিকেট খেলার মাঠে 11 জন প্লেয়ার খেলতেছে, কখনোই কোচ খেলতে নামবে না। হ্যাঁ, কিন্তু কোচ ওদের খেলা শিখায়। দায়িত্বটা কি কোচের দায়িত্ব হলো কিভাবে একটা বোলার বল করবে, কিভাবে একটা ব্যাটসম্যান ব্যাট করবে, সেইগুলো কোন বল কীভাবে মারতে হবে, বলারকে কোন বলটা কিভাবে ছাড়তে হবে। হ্যাঁ, এইগুলো ইন ডিটেলস শিখাই দেওয়া। কিন্তু কোচ কখনো মাঠে নামে খেলবে না। তো আমার দায়িত্ব হচ্ছে তোমাদের এই সাবজেক্টটা কিভাবে ভালো মতো শিখাই দেওয়া যায়, তোমাদের বেসিকটা তৈরি করে দেওয়া যায়, এটা। এখন মূল কাজটা তোমাদেরই করতে হবে। মূল কাজটা কি? এই বিষয়ে তোমাদের যত জ্ঞান অর্জন করা তোমাদেরই করতে হবে, যত পরীক্ষা দেওয়া তোমাদেরই করতে হবে, পরীক্ষায় ভালো করা তোমাদেরই করতে হবে। এখানে আমার কোনো ভূমিকা নাই। হ্যাঁ, কিন্তু এইগুলো আমি তোমাদের শেখাই দেবো ইনশাল্লাহ। আমরা প্রথম অধ্যায় পড়বো। তোমরা যারা বইটা হাতে পেয়েছো, এখন তোমাদের একটা প্রথমে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরে মানে এটা চিন্তা থাকে যে কোন বই কিনবো। এসএসসি পর্যন্ত পড়ছো, তোমাদের বই কিনতে হয়নি, সব বোর্ড থেকে দেওয়া হয়েছে, বিনামূল্যে দেওয়া হয়েছে। কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির পর দেখা যায় যে কোন বই কিনবো। বই কেনার ব্যাপারে একটা পরামর্শ আমি দিতে পারি। টিচার যে বইটা পড়ায় প্রতিটা সাবজেক্টের, টিচার যে বইটা পড়ায় মূলত সে বইটাই কিনতে হবে। কিন্তু যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো করতে চায় ভবিষ্যতে, তারা করে কি বিভিন্ন রাইটারের বই কিনে। একাদশ শ্রেণীতে আমি যখন পড়তাম, তখন আমার একাদশ শ্রেণীতে প্রত্যেকটা বইয়ের 3টে রাইটারের বই ছিল। হ্যাঁ, তো এই বইগুলো যদি তোমাদের কাছে থাকে, আসলে ঘটনা ঘটে কি, কেন বই আমি কিনতে বলতেছি বিভিন্ন রাইটারের, সেটা একটা ব্যাপার। কারণ হলো একটা বই এই বছর প্রকাশিত হলো, হ্যাঁ, যে রাইটারটা লিখছে, পরের বছর ওই রাইটারটা করে কি বিজ্ঞানের অনেক বিষয় যেগুলো পরিবর্তন হয়ে যায়, বিভিন্ন সূত্র পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন থিওরি পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনগুলো নতুন সংস্করণে যোগ করে দেওয়া হয়। এখন কোনো রাইটার একাধিক তথ্য, 100টা তথ্য পাইল, সেটা নতুন সংস্করণে এটা যোগ করে দিল। কিন্তু অন্য রাইটার এতটা পাইল না, কম পাইল। সেক্ষেত্রে তুমি যদি একই রাইটারের বই পড়ো, এটা তোমাদের জন্য কম ইনফরমেশন থাকবে। আসলে একাদশ শ্রেণীতে মূল পড়াটাই হচ্ছে ইনফরমেশন ভিত্তিক।
এখন তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টা আছে এটা হলো কোষ ও এর গঠন। এখন এই সম্পর্কে বইয়ে যতটুকু পড়া আছে এই পড়াগুলা ইনফরমেশন মানে তথ্যে ভর্তি একটা পড়া। এখন তুমি এই ইনফরমেশন বা তথ্যগুলা কতটুকু ধরে রাখতে পারতেছো, কতটুকু বইয়ে মানে পরীক্ষার খাতায় উঠাই দিতে পারতেছো, এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি বেনিফিট হবে এটার মাধ্যমে। এই জন্য আমি বলবো কি, তোমার কাছে বই পড়ে মুখস্থ করবা যে পড়াটা, সেই পড়াটা অবশ্যই মুখস্থ করতে হবে, কিন্তু এই ব্যাপারে যে ইনফরমেশনগুলো দরকার এই ইনফরমেশনগুলো তুমি কই পাবা? বিভিন্ন রাইটারের বই থেকে সংগ্রহ করতে হবে, সেখান থেকে পাবা। যারা ভালো স্টুডেন্ট, যারা ভবিষ্যতে ভালো কিছু করতে চায় তারা আসলে এই কাজগুলো করে। হ্যাঁ, আর গুগল তো আছেই, গুগলে তুমি যাও, গুগল করো, তাহলে ওইখানে যাবতীয় ইনফরমেশন পাবা। এখন বলবা স্যার যে স্যার আসলে ব্যাপারটা হয় তোমাদের বয়সী ছেলেগুলা বা মেয়েগুলা করে কি গুগলটাকে অন্য কাজে ব্যবহার করে, দেখা গেলো ইউটিউবিং করে, ফেসবুকিং করে, এগুলোতে করে নেট ব্যবহার করে। আসলে যে এখানে লেখাপড়াও করা যায়, তোমরা এটা সম্পর্কে মানে দেখা গেলো যে তোমাদের 100 জন যদি স্টুডেন্ট হও, তোমরা সর্বোচ্চ 2 থেকে 3 জন স্টুডেন্ট এই কাজটা করে যে গুগলে কি আছে একটু দেখি তো। বাকি 98-97 জনই তোমরা ফেসবুক, ইউটিউব এগুলোই নিয়ে থাকবো। মনে করো ইন্টারনেট মানেই এইগুলো, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে যে পড়াশোনাও আমি করতে পারি ভালো মতো, এটা তোমরা অনেকেই জানো না, আবার জানলেও সেটা করার তোমাদের সময় নাই। কেন সময় নাই? তোমরা দেখা গেলো যে অন্য কিছুতে সময় ব্যয় করো। হ্যাঁ, অন্য কিছুতে সময় ব্যয় করো, বাইরে সময় ব্যয় করতেছো, এর সাথে কথা বলতেছো, ওইখানে যে আড্ডা দিচ্ছ, সব কিছুতেই সময় হয়, কিন্তু এই লেখাপড়ার বিষয়টা যে আমি নেটে করবো, নেটে দেখবো, এই বিষয়ে কী কী ইনফরমেশন আছে, আপডেট থাকবো, এরকম চিন্তা তোমাদের কাজ করে না। আমার বয়সও আমারও কাজ করতো না। পরে যখন বুঝছি যে ওই সময়টা আমার এটা না করার কারণে আমি অনেক বেশি সাফার করছি, হ্যাঁ, এটা যখন বুঝছি তখন মানে আমি সোজা হয়েছি যে হ্যাঁ আমাকে এটা করতে হবে, এটা করলে আমার জন্য ভালো হতো। এই পরামর্শগুলো আমি তোমাদের দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, কারণ হলো ভবিষ্যতে এই জিনিসগুলো তোমাকে এনরিচ রাখবে, সবসময় আপডেট রাখবে, এই জন্য দিয়ে দিচ্ছি। এই বই সম্পর্কে একটু দেখবো আমরা, বই কী কী আছে না আছে, অধ্যায় কোন কোন অধ্যায় পড়তে হবে। মূলত তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র মানে উদ্ভিদ বিজ্ঞান, এই বইটা একটা সুন্দর সিকোয়েন্সে সাজানো আছে। মোট 12টা অধ্যায় আছে, 12টা অধ্যায় একটা সিকোয়েন্সে সাজানো আছে। সিকোয়েন্সটা কি আমি একটু পরে বলতেছি তোমাদের। হ্যাঁ, তো আমাদের প্রথমেই যেটা দেওয়া আছে প্রথম অধ্যায়, সেটা হলো কোষ ও এর গঠন। আজকে এটার ভূমিকা পড়িয়ে ইনশাল্লাহ ক্লাস শেষ করব। তাহলে কোষ ও এর গঠন, এখন আমি তোমাদেরকে যদি বলি যে কোষ ও এর গঠন, এটা তুমি ক্লাস 8-এ পড়ছো, 6 থেকে পড়ে এসেছো, 6-এও পড়ছো কোষ কাকে বলে, কোষের মধ্যে কি কি আছে, 7-এ পড়ছো, 8-এ কিছুটা ছিল, 9-10-এ তো জীববিজ্ঞান আলাদা একটা সাবজেক্ট ছিল, সেখানে তো ছিল এই চ্যাপ্টার। হ্যাঁ, এখন তোমাকে জিজ্ঞেস করবো যে কোষ কাকে বলে, তুমি সোজা উত্তর দিয়ে দিবা যে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে, ব্যাস মুখস্থ কথা বলে দিলাম। কিন্তু তুমি যদি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরেও তুমি যদি বলো যে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে, এটা না বলে একটু আপডেট ভার্সনে কথাগুলো বলতে হবে, আপডেট ভার্সনে কথাগুলো লিখতে হবে। কোথায় বাবা? বই আছে, সব জায়গাতে আছে, বিভিন্ন রাইটারের যে বইগুলো আছে, হ্যাঁ, এক এক বইয়ে এক এক ধরনের ডেফিনেশন দেওয়া আছে, সেই সংজ্ঞাগুলো তোমাকে কালেক্ট করতে হবে। দেখা গেল কোষ কাকে বলে, তুমি 2টা সংজ্ঞা দিয়ে দিলাম, 2টা বিজ্ঞানের সংজ্ঞা দিয়ে দিলাম। এখন যে একটু একটা সংজ্ঞা দিল, তুমি 2টা সংজ্ঞা দিয়ে দিলাম, আরেকজন করবে কি, তৃতীয়জন করবে কি, এটার একটা ইংরেজি ডেফিনেশন নিয়ে এসে এখানে যোগ করে দিবে। হ্যাঁ, তো সে বেশি আরো আপডেটেড। তুমি একই সাথে তুমিও পরীক্ষা দিচ্ছো, তোমার পাশে বসে আরেকজন পরীক্ষা দিচ্ছে, সে আসলে একটু বেশি লিখে ফেলছে, তোমার সাথে ক্লাস করছো, সব কিছু ও অনেক বেশি জানে। হ্যাঁ, একই সাথে ক্লাস করছো, একই টিচারের ক্লাস করছো, কিন্তু ও তোমার চেয়ে বেশি মার্কস কেন পাবে? এই কেন পাবে এই জিনিসটা তোমাকেই খুঁজে বের করতে হবে। তাহলে পড়াশোনা করি, কোষের কথা বলতেছিলাম। এখন এই প্রথম অধ্যায়ে মূলত আমরা দেখব যে কোষ কি এবং এর ভেতরে কি কি আছে, সেগুলোর মেকানিজম কি, এইগুলার একদম সূক্ষ্ম গঠন কীরকম, এইগুলো কি কি কাজ করে, জীবদেহের কি কাজ করে, কেন জীবদেহের গঠন ও কাজের একক বলা হয়, ইন ডিটেলস আমরা দেখবো ইনশাল্লাহ। এখানে একটা কথা আমি বলে নিই, সেটা হলো এই প্রথম অধ্যায় যদি তুমি জীববিজ্ঞানের প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় যদি তুমি ভালো করে শেষ না করো, বুঝে শেষ না করো, তাহলে পরবর্তী অধ্যায়গুলো তোমার জন্য একটু কঠিন মনে হবে। আর যে ছেলেটা প্রথম অধ্যায় খুব ভালো মতো বুঝবে, ভালো মতো করবে, সে পরবর্তী অধ্যায়গুলো তার জন্য খুব বেশি সহজ হয়ে যাবে। এই জন্যই জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের এই কোষ ও এর গঠন,
এই চ্যাপ্টারটাই প্রথমে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা পড়া শুরু করি। শুরু করার আগে তোমাদের কোর্স সম্পর্কে একটু ধারণা দেই। সেটা হলো, আমার বিশ্বাস তোমরা পৃথিবীতে আসার পর থেকে তোমার ধরো এখন বয়স হলো কত, 16-17 বছর। এই 16-17 বছরে আমি যদি জিজ্ঞাসা করি তুমি কি কোর্স কখনো দেখছো, তো হ্যাঁ স্যার দেখছি উত্তর দিবা। স্যার দেখছি, কোথায় দেখছো? দেখবা তুমি বলো মাইক্রোস্কোপের নিচে দেখছো, যে এসএসসিতে প্র্যাকটিক্যাল করছো, স্যার তোমাদের প্রদর্শক স্যার প্র্যাকটিক্যাল করাইছে, পেঁয়াজের কোর্স দেখাইছে, দেখছি তো। কিন্তু আমি এটার কথা বলবো না, বাস্তবে কখনো মাইক্রোস্কোপের নিচে না, বাস্তবে কি কখনো কোর্স দেখছো? এই প্রশ্নের উত্তর তোমরা সবাই বলবা না স্যার দেখিনি। বাস্তবে কি কোর্স কখনো দেখা যায় নাকি? এত ছোট কোর্স দেখা যায়? কিন্তু আসলে বাস্তবে কোর্স দেখা যায়, বাস্তবে কোর্স দেখা যায়। কি একটা ইন্টারেস্টিং ব্যাপার না? অথচ তোমরা এই কোর্সগুলো প্রতিনিয়ত দেখতেছো, কিন্তু অনেকেই তোমরা জানো না যে, এটা আমার বিশ্বাসের কথা বলতেছি, যে এইটা একটা কোর্স হতে পারে নাকি, অন্য নামে এই জিনিসটাকে জানো, কিন্তু কোর্স তোমরা দেখো এরকম মনে করো যে এই কোর্স তো মনে হয় মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়, এটা আসলে বাস্তবে দেখার জিনিস না। আসলে আমি বলবো বাস্তবেও দেখা যায় কোর্স। হ্যাঁ, এখন স্যার তাহলে বলেন কোন জিনিস কোর্স? যদি আমার ক্লাসে থাকতা, যদি সামনে বসা থাকতো, তাহলে তোমাদের সবাইকে বলতাম, এই কথাগুলোই বলতাম আমি। কিন্তু হয়তো ভার্চুয়ালি বলতে হচ্ছে এখন, এই জন্য তোমাদের একে একে জিজ্ঞাসা করতে পারতেছি না। হ্যাঁ, তাছাড়া যদি সামনে থাকতা তাহলে আমি অবশ্যই তোমাদের ধরতাম, বলতাম কথাগুলা। এখন আমাকেই বলতে হচ্ছে যে কোর্স আসলে বাস্তবে কীরকম। আসলে বাস্তবিক পক্ষে আমরা যেটা দেখি, একটা ডিম একটা কোষ। এখন পৃথিবীতে তোমাদের বয়সে কোনো মানুষ ডিম দেখনি, এটা অবিশ্বাস্য কথা হবে। সবাই ডিম দেখেছো। হ্যাঁ, বিভিন্ন পাখির ডিম আছে, মুরগির ডিম আছে, হাঁসের ডিম আছে, সবাই দেখেছো তোমরা। একটা ডিমের মধ্যে কি কি থাকে, একটা কোষের মধ্যে কি কি থাকে, এগুলো সব আমরা সুন্দর মতো বলতে পারবো, সুন্দর মতো বুঝতে পারবো। ডিমের মধ্যে কি কি থাকে সেটা দেখবো, তাহলে কোষের মধ্যে ওই জিনিসগুলো থাকবে। এখন তুমি বলবা, প্রশ্ন করবা যে স্যার মাইক্রোস্কোপের নিচে যে কোষটা দেখেছি, পেঁয়াজের কোষ এসএসসিতে, যে হ্যাঁ একটা সেল ওয়াল দেখতে পাইছিলাম, মাঝখানে একটা নিউক্লিয়াস দেখতে পাইছিলাম, এই ডিমের মধ্যেও কি সেগুলো থাকে নাকি? হ্যাঁ, সেগুলোই থাকে। কিন্তু নাম তোমরা ডিমের কুসুম মনে করছো, আসলে কুসুমটা, ডিমের কুসুম যে একটা নিউক্লিয়াস, তোমরা এটা কখনোই চিন্তা করোনি। কখনো চিন্তাতেও আসেনি যে আমি একটা ডিমের কুসুম খাচ্ছি না নিউক্লিয়াস খাচ্ছি। আসলে আমরা নিউক্লিয়াস, ডিম সিদ্ধ করা মানে একটা কোষ সিদ্ধ করা। হ্যাঁ, ডিমের কুসুম খাচ্ছি মানে নিউক্লিয়াস খাচ্ছি। এখন একটা ডিমের কুসুম যে একটা নিউক্লিয়াস, হয়তো এই প্রথম শুননা তোমরা। এই জন্য পড়াটাকে আমি মনে করি, আমি বাস্তবিক পক্ষে আমি যেটা চেষ্টা করি তোমাদের ক্লাসে, পড়াটাকে থিওরিটিক্যালি না নিয়ে বাস্তব জীবনে এই পড়াটা সৃজনশীলতার সাথে কিভাবে পড়া যায়, হ্যাঁ একটা জিনিস বুঝে কিভাবে পড়া যায়, এটা চেষ্টা করা দরকার তোমাদের। কারণ মানে তোমাদের সব কিছুই এখন সৃজনশীল হয়ে গেছে। আমাদের তুমি যদি মান্ধাতার আমলের যে হ্যাঁ গদ বাধা মুখস্থ করা পড়লা, কোষ কাকে বলে, কোষ কত প্রকার, কি কি কোষের গঠন কীরকম হয়, এরপরে মুখস্থ করবা হলো কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য, এইগুলো করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। কিন্তু জিনিসগুলোর সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে, মানে পরিষ্কার ধারণা থাকতে হবে। যদি না থাকে তাহলে দেখা যাবে যে কোনো মতে ইন্টারটা পাস করছো, পাস করে কোথাও ভালো কোথাও চান্স পাচ্ছ না। হ্যাঁ, যারা ভবিষ্যতে ভালো করতে চাও তাদের অবশ্যই এই 2 বছর যদি ফাঁকি দাও তাহলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না। এই জন্য আমি অনুরোধ করবো পড়াটাকে একটা গেমের মতো মনে করবা। যেমন ধরো ক্যারাম বোর্ড একটা খেলা। হ্যাঁ, এখন ক্যারাম বোর্ড খেলা, আমি যখন জীবনের প্রথম ক্যারাম বোর্ড খেলা শুরু করি তখন কি ঘটনা ঘটে জানো? মানে ক্যারাম স্ট্রাইক হাতে নিছি, বোর্ড আছে, বোর্ডে বোরিং পাউডার দেওয়া আছে, অনেক পিছলা, এখন সামনে অনেকগুলো গুটি আছে, একটা নির্দিষ্ট গুটিকে এই কোনায় একটা পকেট থাকে, কোনায় 4টে পকেট থাকে, এর মধ্যে ফেলতে হবে। হ্যাঁ, এখন অনেক টার্গেট করে মারলাম একদিকে, গুটি গেল একদিকে, পকেটে পড়লো না। কিছুদিন পরে খেলতেই দেখা গেলো কিছুদিন পরে এই খেলাটা আমার অনেক বেশি কঠিন মনে হলো, না এই খেলা আমি পারবো না। খেলতে থাকলাম, আরও খেললাম, খেলার পর কিছুদিন পরে দেখা গেল খেলাটা এনজয়েবল মনে হচ্ছে, আরে ইন্টারেস্টিং, তো খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তো অথচ একই জিনিস প্রথমে অনেক কঠিন মনে হয়েছিল, প্রথমে অনেক বেশি কঠিন মনে হয়েছিল। এখন তোমাকে কি করতে হবে? ক্যারাম বোর্ড খেলায় কি করতে হয়? একটা স্ট্রাইক নিতে হয়, নিয়ে গুটিকে টার্গেট করতে হয়। কোন টার্গেট? যে গুটির কোন জায়গায় লাগালে, স্ট্রাইকটা আমি মারলে ওই গুটিটা জাস্ট পকেটে যে পড়বে। এটা অনেক কঠিন মনে হতো প্রথমে, কিন্তু পরবর্তীতে যখন এটা একটা এনজয় মনে হয়েছে না আমি পারবো ইনশাল্লাহ, ওইভাবে খেলছি। আস্তে আস্তে চেষ্টা করতে করতে গুটি পকেটে পেতে পারছি। তার মানে কি, এই কষ্টের জিনিসটা আমি যদি একটু মজা করে নিই,
মজা, নিজের ভেতরে যদি এনজয়মেন্ট নিয়ে আসি, তাহলে এই জিনিসটাই কিন্তু সহজ হয়ে যায়। পড়াটাও আমার কাছে ওইরকম। আমি তোমাদের সাজেশন দেব যে পড়াটাও যেন তোমাদের কাছে ওই রকমই হয়, যে যত কষ্টই হোক আমি এটার মধ্যে আনন্দ খুঁজে পাবো। ক্যারাম খেলায় তুমি যদি আনন্দ খুঁজে, ক্যারাম খেলার পর নিজেকে ভালো লাগে না? এক গেম খেলতে পারতে অনেক ভালো লাগে। আমি যখন খেলতাম, এখন আর খেলা হয় না, গ্রামে গেলে হয়তো খেলা হয়, মাঝে মাঝে খেলি, কিন্তু এখানে থাকার পর, এখানে থাকতে ক্যারাম বোর্ড আর খেলা হয় না। তো তোমাদের কাছেও পড়াটা এরকমই হওয়া লাগবে, যে এর মধ্যেই আনন্দ খুঁজে পাবা, এর মধ্যেই ভালো লাগা আছে। কষ্ট আছে, অবশ্যই কষ্ট আছে, আমি বলবো না যে কষ্ট নাই। তোমাকেও রাত দিন জেগে জেগে পড়াশোনা করতে হবে। এমনও রাত গেছে যে সারা রাত পড়তেছি, এখন ফজরের যখন আজান দেয় তখন মনে হচ্ছে কি ব্যাপার, এত তাড়াতাড়ি আজান দিয়ে দিল ফজরে। ঘড়ির দিকে তাকায় দেখি যে হ্যাঁ, সময় তো ঠিকই হয়ে গেছে। পড়াশোনাটা যদি এইরকম হয়, হ্যাঁ, তুমি এইভাবে যদি পড়াটা নিতে পারো, তাহলে তোমার কাছে পড়াশোনাটা খুব সহজ মনে হবে। একই জিনিস আর একজন করবে কি, আল্লাহ এই কঠিন পড়াগুলো কেমনে শেষ করবো, কিসের মধ্যে আসা পড়লাম, এসএসসিতে তো ভালোই ছিল, তাও কোনো মধ্যে পার হয়ে গেছি। ইন্টার এসে দেখছি মোটা মোটা বই, জীববিজ্ঞান একটা বই, তারপর দুইটা পায়, উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান। একইভাবে কেমিস্ট্রিও তাই, হ্যাঁ, যে রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র, কি একটা কঠিন কাজ। এই জিনিসগুলোই তোমাদের ভালো মতো করতে হবে। তাহলে আজকে আমি তোমাদের কোষের উদাহরণ দিলাম, যে একটা ডিম, একটা কোষ। আসলে এই কোষগুলো তোমরা কতটুকু চেনো, কোষের মধ্যে অনেক কিছু নাম শুনেছো, যে কোষ প্রাচীর, হ্যাঁ, এরকম নাম শুনেছো। কোষের মধ্যে এই জিনিসগুলো থাকে, কিন্তু বাস্তবে কখনো দেখো, মাইক্রোস্কোপের নিচে দেখেছো, হ্যাঁ, কিন্তু আজকে বাস্তবে দেখাবো ইনশাআল্লাহ। কোষ প্রাচীর থাকে, তারপরে কোষ ঝিল্লি পড়েছো, ক্লাস 6 এর বই পড়া আছে কোষ ঝিল্লি, হ্যাঁ। এরপরে আছে হলো সাইটোপ্লাজম, 6 এর বই আছে, 9 এর বই আছে। এই নামগুলোর সাথে তোমরা খুব বেশি পরিচিত, কিন্তু বাস্তবে এই জিনিসগুলো কখনো দেখো, আসলে দেখছো কিন্তু জানো না। সাইটোপ্লাজম, এরপরে নিউক্লিয়াস। আচ্ছা, আপাতত এই জিনিস কয়টাই লিখলাম। আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, আমরা এই জিনিসগুলো আসলে দেখবো, বাস্তবিক পক্ষে দেখবো কিরকম হয়, হ্যাঁ, ঠিক আছে। তাহলে কোষের মধ্যে এই জিনিস, এই 4টা জিনিস লিখলাম আমি। তোমরা কোষের বললেই এই জিনিসগুলো তোমাদের সামনে আসে, মানে কোষ বলার সাথে সাথে কোষ তো ক্লাস 8, 9 10 পড়েছি। কি কি থাকে মধ্যে? কোষ প্রাচীর থাকে, কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, মুখস্থ কথা বলে দিলাম। কিন্তু বাস্তবে এই জিনিসগুলো দেখছো, সেই জিনিসগুলো দেখতে কেমন হয় আজকে আমি সেটা তোমাদের বলবো। দেখো, আমি তোমাদের উদাহরণ দিলাম যে একটা ডিম, একটা কোষ। তার মানে ডিমের যে বাইরের খোসা, সেটাকে আমরা কোষ প্রাচীরের সাথে তুলনা করতে পারি। এখন তুমি বলবা যে স্যার, ডিম যদি একটা কোষ হয়, তাহলে এই ডিমটা আসে প্রাণী থেকে। পার্থক্য আমরা পড়েছি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে ডিমে কেন কোষ প্রাচীর থাকবে? তাহলে মশা কি কোষ প্রাচীর? না, মশা আসলে কোষ প্রাচীর না। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম, হ্যাঁ, ডিমের যে মশা সেটাকে কোষ প্রাচীর বলতেছি, হ্যাঁ, বোঝানোর জন্য। তাহলে কোষ প্রাচীরের সাথে একটা পার্থক্য কি? পার্থক্য অনেক বেশি পার্থক্য আছে। আমরা পরবর্তীতে পড়বো, যখন আমরা কোষ প্রাচীরের গঠন পড়বো তখন আমরা এগুলো দেখবো। তাহলে এটা কেন বললেন কোষ প্রাচীর? তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। এরপর খেয়াল করবা কোষ ঝিল্লি কোনগুলো। কোষ ঝিল্লি তোমরা আসলে দেখেছো এবং খুব ভালো মতো দেখেছো, হ্যাঁ। কোনটা? ডিম সেদ্ধ করার পর এই খোসাটা যখন তোমরা উঠাও, সেটা হাঁসের ডিম হলে খুব ভালো বোঝা যায়, মানে মুরগির ডিমেও এটা বোঝা যায়। কি হয়, খোসাটা যখন আমরা উঠালাম তখন খোসার নিচে একটা পাতলা পর্দা থাকে, সাদা, একদম সাদা কাপড়ের মতো পাতলা পর্দা থাকে। ডিমের খোসা উঠাইলে এই পর্দাটা আগে থাকে, হ্যাঁ, এই পর্দাটা আগে পাওয়া যায়। এই পর্দাটা হলো কোষ ঝিল্লি, এটা হলো কোষ ঝিল্লি। তার মানে দেখছো, নিশ্চিত দেখছো, এতদিন কোষ ঝিল্লি পড়ে গেছো, কিন্তু ডিমের খোসা উল্টাইলে যে পর্দা থাকে, এটা যে কোষ ঝিল্লি, এই কথা তোমরা বুঝো নি, এটা আমার বিশ্বাস। এরপরে আমরা দেখবো হলো সাইটোপ্লাজম। এখন সাইটোপ্লাজম কোনগুলা? সাইটোপ্লাজম হলো ডিমের ওই যে খোসা উঠানোর পর, ওই পর্দাটা উঠানোর পর ডিম সেদ্ধ করলে সাদা অংশ যেটা হয়, আর সেদ্ধ না করলে কি হয়, ওটা থকথকে জেলির মতো স্বচ্ছ, এইটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তোমরা কি এটা দেখোনি? ডিম ভাজি করার সময় ডিমের খোসা ভাঙিয়ে যদি ফেলা হয়, তাহলে যে স্বচ্ছ পদার্থটা থাকে, হলুদ যেটা কুসুম, সেটা বাদে যেই অংশটা থাকে সেটাই হলো সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের সাথে ডিমের ভেতরে, ডিমের কুসুমের ভেতরে যে হলুদ পদার্থ থাকে,
এটা আলাদা করার জন্য একটা পর্দা থাকে ডিমের কুসুমের চারপাশের পর্দা। ডিম পোস্ট করলে এই পর্দাটা খুব ভালো বোঝা যায়। তো এই পর্দা ভেতরে যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো হচ্ছে হলুদ রঙের হয়। হ্যাঁ, এখন তুমি বলবা যে স্যার ওই ছোট ছোট মাইক্রোস্কোপের নিচে যেই কোষটা দেখতাম পেঁয়াজের কোষ, ওর ভেতরেও কি এরকম আছে? হ্যাঁ, হুবহু এরকম আছে, কিন্তু ওটা ছোট, অনেক ছোট, দেখা যায় না। আর ডিম অনেক বড়, তাই স্পষ্ট দেখা যায়। বুঝতে পারছো? আশা করি বুঝেছো। তাহলে নিউক্লিয়াস কোনটা? ওই যে হলুদ অংশ ডিমের যেটা কুসুম, সেটাই মূলত নিউক্লিয়াস। কি থাকে এই ডিমের এই বাইরের কুসুমের যে বাইরের পর্দা, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে কি বলে? নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা বলা হয়। হ্যাঁ, এই জিনিসটাও তার মানে দেখছো তোমরা, মানে ডিম একটা বাটিতে ভেঙে ওই কুসুমের উপর যদি চাপ দাও, হালকা চাপ দিলে পর্দাটা খুব ভালো বোঝা যায়, জোরে চাপ দিলে ফেটে যাবে। হ্যাঁ, তাহলে এটা হলো নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। আশা করি বুঝেছো যে নিউক্লিয়ার মেমব্রেনটা কি জিনিস। এরপরে ডিমের কুসুমের ভেতরে, কুসুমটা তো পুরোটা নিউক্লিয়াস, আর একটা জিনিস দেখা যায় ডিমের ভেতরে যে হলুদ, কুসুমের ভেতরে যে হলুদ লিকুইড, এটার নাম হলো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, তার মানে তোমরা নিউক্লিওপ্লাজমও দেখেছো। আচ্ছা, এই যে নামগুলো লিখেছি ক্লাস 6 এর বই, এই বিজ্ঞান বই এই নামগুলো আছে, তার মানে তোমরা 6 থেকে এই জিনিসগুলো পড়ে আসতেছো। হ্যাঁ, কিন্তু বাস্তবে জিনিসগুলো দেখতে কিরকম আজকে আমরা দেখলাম। এখন পেঁয়াজের কোষে কি এই জিনিসগুলো থাকে? হ্যাঁ, এই জিনিসগুলোই থাকে, এই জিনিসগুলোই থাকে হুবহু এখানে যেরকম দেখতে ওইখানে সেরকম। তবে মৌলিক কিছু পার্থক্য তো থাকবে। যেমন ধরো পেঁয়াজের কোষ একটা উদ্ভিদ কোষ, আর এটা যেটা বলতেছি ডিম, এটা তো একটা প্রাণী কোষ, তাহলে মৌলিক কিছু পার্থক্য থাকবে। পার্থক্য আমরা পরে পড়বো ইনশাল্লাহ। তবে এই গঠনগুলো আসলে সব কোষে একই রকম থাকে। তাহলে আমরা আজকের ক্লাসে দেখলাম যে একটা কোষের মধ্যে কি কি থাকে, এটা দেখলাম যে এগুলো খালি চোখে দেখা যায়। এখন স্যার কোষের মধ্যে তো 19 এর বই আরো অনেক কিছু পড়েছো, এই জিনিসগুলো আসলে অতিরিক্ত যে জিনিসগুলো পড়েছো সেই জিনিসগুলো আসলে খালি চোখে দেখা যায় না। খালি চোখে দেখা যায় না এমন জিনিস আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখবো, না দেখা সম্ভব না, পড়বো যে কোথায় এই খালি চোখে দেখা যায় না এমন জিনিসগুলো কোষের মধ্যে থাকে, সেগুলোর কাজ কি ইন ডিটেলস করবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে তোমাদের কারোর সাথে আমার পরিচয় নাই, আগেও বললাম। আমি আশা করবো কমেন্ট বক্সে তোমাদের নাম ঠিকানা দিলে সবচেয়ে ভালো হয়, মোবাইল নাম্বার দিলেও সবচেয়ে ভালো হয়। দিলে আমার মানে নামটা অন্তত জেনে রাখতে পারলাম। হ্যাঁ, তো আমি আমার মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি তোমাদের জানার জন্য। সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা থাকবে, তোমরা যে কোনো সময় এটা দেখতে পারো। আমি লিঙ্কটা ফেসবুক গ্রুপে দিয়ে দিব, তাহলে যে কোনো সময় আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো। বা আমার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানেও তুমি যোগাযোগ করতে পারো। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে আবারও দেখা হবে এই আশায় আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।